আয়করের তিনি যে ছাড় দিয়েছেন সেটাই আমাদের সংবাদ মাধ্যমের ছেয়ে আছে। অবশ্যই আয়করের যে ছাড় দিয়েছেন তা 1997 সালের পরে বলা হচ্ছে এরকম হয়নি, মানে 3 দশকের মধ্যে 28 বছর পরে এতখানি ছাড় দেওয়া হলো। যে ছাড় দেওয়া হয়েছে সেটা সত্যি চাকুরিজীবী এবং মধ্যবিত্তদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 লাখ টাকা পর্যন্ত আয় কার্যত কোনো আয়কর দিতে হবে না, এবং তারপরে প্রত্যেক স্টেজে আয়কর কমানো হয়েছে। যারা আয়কর দেন, যারা আয়কর রিটার্ন ফাইল করেন, তাদের জন্য অত্যন্ত সুখবর, কোনো সন্দেহ নেই। এবং যারা খবর দেখেছেন বাজেট পেশের সময় থেকে বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশন চ্যানেলে বিশেষ করে দেখেছেন যে এইটাই ছেয়ে রয়েছে খবর। আমরা একটু অন্য প্রসঙ্গ তুলতে চাইছি। আমাদের প্রশ্ন, এই মধ্যবিত্তের জন্য আয়কর ছাড় ছাড়া বাজেটে আর কি রয়েছে? অতীতের থেকে এখন অনেক বেশি মানুষ আমাদের দেশে আয়কর দেন। গত বছরের হিসাব হচ্ছে 8,60,00,000 মানুষ আয়কর রিটার্ন ফাইল করেছেন। এবছরে হিসেব হচ্ছে 9,10,00,000, অর্থাৎ 9 কোটির বেশি মানুষ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। কিন্তু দেশে কাজ করেন কত মানুষ? মোট জনসংখ্যা 140 কোটি। কাজ করেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী অন্তত 60 কোটি মানুষ। তার মানে এখনো আমাদের দেশে যারা রোজগার করেন তাদের 6 জনে মাত্র 1 জন আয়কর দেন। আয়করে ছাড় দেওয়া হয়েছে, খুবই ভালো কথা। কিন্তু আয়কর ছাড় ছাড়া বাজেটে আর কি রয়েছে? আয়কর ছাড়টা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাছাড়া আর কি রয়েছে? আরেকটা আমি ছোট্ট একটা তথ্য তার সঙ্গে জুড়ে দিচ্ছি। আমরা সবাই বলছি মধ্যবিত্ত নাকি খুব বেনিফিটেড হয়েছে, তাদের জন্য নাকি এই বাজেটটা তৈরি হয়েছে। মানে এটা হলো নাকি বিজেপির কোর ভোটারকে সাপোর্ট দেওয়া, কিন্তু মধ্যবিত্তের পরিসংখ্যান হচ্ছে 31%। তার মানে এই যে 6 থেকে 7% যারা ট্যাক্স দেন তারা অবশ্যই মধ্যবিত্ত, তারা স্যালারিড, তাদের হিসেব আছে। বাকি যারা আছেন 31%, তারা কোথায় গেলেন? আমরা যদি এমপ্লয়েড লোকেদের 31%, মানে 60 কোটির 31% ধরি, সেটা কিন্তু 8-9 কোটি হয় না, তার অনেক গুণ বেশি হয়। ফলে একটা কোথাও গোঁজামিল আছে এই বাজেটে, যে এটা করলে নাকি সবাই হই হই করে বলছেন যে অ্যানিমাল স্পিরিটস অফ দি ইকোনমি, মানে কেনজের সেই বিখ্যাত উক্তি অ্যানিমাল স্পিরিটস, সেটা নাকি আনলিশড হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং, ট্রেড, সমস্ত কিছু, ডোমেস্টিক লিভার্স নাকি, মানে ভারতবর্ষের অভ্যন্তরীণ অর্থনীতিকে এটা একটা হিউজ নাকি বুস্ট দেবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঘটনা হলো কি, যে সেক্টর গুলো বলছে যে তাদের কোনো সুবিধা হয়নি, লেবারে ট্রেড ইউনিয়নের, যদি আজকাল অবশ্য মিডিয়া ট্রেড ইউনিয়নকে অত পাত্তা টাত্তা দেয় না, কিন্তু ঘটনা হলো যে ট্রেড ইউনিয়নের তো একটা বক্তব্য আছে। সেই ট্রেড ইউনিয়নরা কিন্তু বলছে যে এতে কিন্তু মানুষের কোনো লাভ হবে না। এই যে ম্যানুফ্যাকচারিং এ তারা যে বলছে যে একটা কি প্রচন্ড র্যাডিক্যাল চেঞ্জ আনবে ইত্যাদি, তাতে কিন্তু মানুষের কিছু হবে না। গিগ ইকোনমি মানে যারা আজ কাজ করছে কাল কাজ করছে না, কয়েক ঘন্টার জন্য কাজ করছে, এই ধরনের যারা কাজ করেন, ধরো সুইগির ডেলিভারি বয়, এই ধরনের যারা রয়েছেন, তাদের কিন্তু খুব একটা কিছু সুবিধা হবে বলে কেউ মনে করছে না, কারণ আমাদের আইন নেই সেই ধরনের। এক, দ্বিতীয় কথা হলো সব থেকে যেটা ইন্টারেস্টিং, রাষ্ট্রপতি তার বক্তৃতায়, প্রধানমন্ত্রী তার বক্তব্যে, অর্থমন্ত্রী তার বক্তব্যে শুধু বলে যাচ্ছেন গ্রামীণ এবং যারা অন্নদাতা, গ্রামীণ এবং অন্নদাতাদের জন্য তারা নাকি অনেক কিছু করতে রাজি আছেন এবং করছেনও বটে। কিন্তু যেটা আমাদের কৃষি আন্দোলনের যারা
সামনের সারির নেতারা, তারা কিন্তু বলছেন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মিনিমাম সাপোর্ট প্রাইস। মিনিমাম সাপোর্ট প্রাইস নিয়ে একটি কথা সেখানে নেই বাজেটে। সেটা নিয়েই তো 1 বছরের ওপরে দাবি ছিল। 1 বছরের ওপরে যে কৃষক আন্দোলন করলেন, এখনো যারা আন্দোলনে আবার ফিরে যাবেন বলে বলছেন, তারা কিন্তু তাদের এই এমএসপি দাবিটা নিয়ে একটি শব্দ নেই বাজেটে। এক। দ্বিতীয় কথা হলো এমএসপি এবং কৃষক যেটা নীতি আয়োগের যারা এক্সপার্ট তারা কিন্তু এটা স্বীকার করছেন যে কিছু কৃষক তারা খুব লাভবান হচ্ছেন, তারা একটা মুনাফা করছেন, কিন্তু বাকি কৃষক তাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। তার কারণ সব মানে প্রতি বছর যখন তারা মানে ক্রপ প্লান্ট করেন, তখন কিন্তু একটা আনসার্টেনিটি, ভীষণ আনপ্রেডিক্টেবল। বৃষ্টি, অতিবৃষ্টি হতে পারে, খরা হতে পারে, অন্য কোনো ড্রাস্টিক ইভেন্ট হতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে ফার্টিলাইজার এবং সিড, এটার কিন্তু একটা অসম্ভব সমস্যা রয়েছে কৃষকদের মধ্যে। এই ইস্যুগুলোকে কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা শুনলাম না। তার বদলে কি শুনলাম যে 100টা জেলায় তারা 100টা জেলা চিহ্নিত করবেন যেখানে তারা নাকি একটা মডেল তৈরি করার মতো করে তারা অনেক কিছু করবেন, কিন্তু তার টাকা কোথা থেকে আসবে না, আগের যে স্কিমস রয়েছে, আগের যে অনুদানগুলো রয়েছে, সেইগুলো সবকটা একসঙ্গে করে রাজ্য সরকারের সঙ্গে পার্টনারশিপে গিয়ে তারা নাকি এই কাজটা করবেন। তার মানেটা কি? নতুন কিছু হলো না, পুরনো একটা জিনিসকে একটা নতুন প্যাকেজিং করে তারা আবার বললেন যে আমরা অনেক কিছু করছি, তার জন্য অনেক হাততালি নাকি দিতে হবে। এগুলো কিন্তু অসুবিধার জিনিস। দ্বিতীয় কথা হলো যে স্পষ্ট বলা আছে ইকোনমিক সার্ভেতে, ইফ আই এম নট রং, প্রদীপ আছে, প্রদীপ কারেক্ট মি ইফ আই এম রং প্লিজ, যে আমাদের অ্যানুয়াল 78 lakhs-এর মতো আমাদের নন ফার্ম সেক্টর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে। এটাই তো বলা আছে ইকোনমিক সার্ভেতে, প্রদীপ। সো এই যে 78.5 লাখ নন ফার্ম সেক্টর এমপ্লয়মেন্ট যেটা ক্রিয়েট করতে হবে, সেটা ক্রিয়েট করার ব্যাপারে তাদের একটি কথা বাজেটে নেই। স্কিল ডেভেলপমেন্ট হবে, স্কিল ডেভেলপমেন্টকে আরো ভালো, এইগুলো সবকিছু বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি করে হবে এই 78.5 লাখ নন ফার্ম সেক্টর এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড, এটার কোনো আমরা কিছু বুঝতে পারছি না। 3 নম্বর কথা হলো যে এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট, তাদের একটা ভিশন, তারা একটা বেশ বক্তৃতা হিসেবে একটা পাঠ করে দিলেন, কিন্তু এটা অন দ্য গ্রাউন্ড কি করে যে ইমপ্লিমেন্টেড হবে তার কোনো কিন্তু ইঙ্গিত নেই। যেটা ভীষণ ডেঞ্জারাস ইঙ্গিত আছে সেটা হলো যে এবছরও আবার নারেগার যে বরাদ্দ সেটাও কিন্তু আবার কাটা গেছে। এতগুলো, যে দেশে, আমি শেষ করিনি একটা সেন্টেন্স বলে, যে দেশে 80 কোটি লোককে ফ্রি ফুড সাবসিডি দিতে হয়, সেই দেশে নারেগার বরাদ্দ যদি না বাড়ানো যায়, তাহলে এই বিকশিত ভারত একটা মন্ত্রর মতো করে আওড়ানো হলো একেবারে ভাওতাবাজি।